নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা এট 5। গতকাল যে ঘটনা সামনে এসেছে, রীতিমতো চাঞ্চল্য, পরতে পরতে রহস্য, অর্থাৎ বাংলাদেশের সাংসদের কলকাতায় খুনের ঘটনা, দেহ লোপাট এবং তারই সঙ্গে টুকরো টুকরো করা হয়েছে দেহ। কোথায় রহস্য, কোথায় প্রশ্ন, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা, রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অবসরপ্রাপ্ত ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় কুমার গুপ্ত। আপনাদের দুজনকেই স্বাগত। এবং তারই সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি পিয়ালি মিত্র এবং নান্টু হাজরা। প্রথমেই চলে যাব পিয়ালির কাছে। পিয়ালি, যেটা জানতে চাইবে, এই পুরো ঘটনা এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে? বাল্য বন্ধুই কি পুরো ঘটনার মূল চক্রে? একেবারেই দেখো, এখনো পর্যন্ত যে তথ্য এ রাজ্যের পুলিশ বা বাংলাদেশের পুলিশের কাছে এসছে, তাতে কিন্তু আখতারুজ্জামান হিসাবে একেবারে মূল চক্রী হিসাবে তার নাম উঠে আসছে। এবং এই ব্যক্তি, তিনি কিন্তু ঝিনাইদহেরই বাসিন্দা এবং সেখানকার একজন নেতার তিনি ভাই। এবং এই নিহত যিনি সাংসদ রয়েছেন, তার বাল্যবন্ধু এবং তার সঙ্গে সঙ্গে তারা দুজনে বিজনেস পার্টনারও ছিল। এবং এখনো পর্যন্ত যে তিনজনকে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করেছে, তার মধ্যে একজন তরুণী রয়েছে, যে তরুণী এখানে এসেছিলেন এবং এই ফ্ল্যাটে উঠেছিল। তাদেরকে জেরা করে প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছে, তার থেকেই কিন্তু এই সূত্র সামনে আসছে যে গোটা পরিকল্পনার পেছনে এই সাংসদের বাল্যবন্ধু তিনি রয়েছেন। এবং তিনি শুধুমাত্র এই পরিকল্পনাটা করেনি, এই পরিকল্পনাকে বাস্তবে এক্সিকিউট করার জন্য তিনি একটা মোটা অঙ্কের টাকা সুপারি দিয়েছিলেন। এবং সেই সুপারি দেওয়া হয়েছিল আমানুল্লাহ সহ বেশ কয়েকজনকে, যাদেরকে ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে গোটা খুনের ঘটনার পেছনে 6 জন জড়িত রয়েছে। এছাড়া যিনি মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান, তার নাম উঠে আসছে। এবং এই যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটাও কিন্তু এই ব্যক্তি তিনি ভাড়া নিয়েছিলেন এবং 1 লক্ষ টাকার বিনিময়ে এই ফ্ল্যাটটা ভাড়া নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। এখন কেন এই মূল পরিকল্পনা বা অন্য দেশে এসে তাকে খুন করা বা এত মোটা অঙ্কের টাকার একটা সুপারি দেওয়া, প্রাথমিকভাবে পুলিশ যেটুকুনি জানতে পারছে এখনো পর্যন্ত, যেটুকুনি পুলিশ জানতে পেরেছে, যে এই মূল চক্রী যিনি খুনের আগে এখানে এসেছিলেন, গোটা পরিকল্পনাটা সাজিয়ে দেওয়ার পর সুপারি কিলারদেরকে এখানে একেবারে জায়গা দেখিয়ে দেওয়া এবং কোথায় গোটা ঘটনাটা ঘটনা হবে, কোথায় কারা বডি ডিসপোজ অফ করবে, এই পরিকল্পনাটা পুরো রকম প্ল্যান করার পর তিনি কিন্তু এখান থেকে চলে যান বাংলাদেশ হয়ে। তারপরে তিনি পরবর্তী সময় অন্য দেশে পালিয়েছে বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, যে বাল্যবন্ধু ছিলেন এই নিহত সাংসদের, যিনি মূল চক্রী, এবং তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং টাকা পয়সার একটা মোটা অঙ্কের টাকার, একটা 4 কোটি টাকার একটা অ্যামাউন্ট নিয়ে দুজনের মধ্যে একটা গোলমাল চলছিল। এবং এই নিহত সাংসদের কাছে 4 কোটি টাকা পেতেন এই অভিযুক্ত, এবং সেই টাকা না পাওয়ার কারণেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই কারণেই এই গোটা পরিকল্পনা তিনি করেছিলেন বলেই মনে করা হচ্ছে। তদন্তকারী অফিসাররা এমনই মনে করছেন। পিয়ালি, আমাদের সঙ্গে থাকো। সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, এখনো পর্যন্ত খুনের পরিকল্পনা সম্পর্কে, কারণ সম্পর্কে বিশেষ কি তথ্য উঠে আসছে? এবং দ্বিতীয়ত, তারই সঙ্গে মাত্র কিছুক্ষণ আগে যে তথ্য উঠে আসছে, ওই ঘর থেকে খুনের নমুনা, রক্তের নমুনা ইতিমধ্যেই পাওয়া গেছে, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, যে ওই যে ফ্ল্যাট নিউটাউনের থাকদারি এলাকায়, সেই ফ্ল্যাটের যে বেডরুম, সেই বেডরুমের খাটের নিচে, খাটের পাশেই কর্নারে কিন্তু রক্তের দাগ পাওয়া গেছে। পুলিশ যেটা মনে করছে যে যেহেতু খাটের কর্নারে যদি তাকে ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যাবে না। এবং যখন এই খুনের ঘটনা ঘটে, সেই সময় কিন্তু যেটা মনে করছে যে বাংলাদেশের এমপি সহ আরও 6 জন ছিল, মোট 7 জন ছিল সেই সময় ওই ঘরটির মধ্যে। এবং সেই কোনায় তাকে প্রথমে ফেলা হয় এবং সেখানে তাকে চেপে ধরে তার শ্বাসরোধ করে খুন করার পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়, এবং যে কারণেই কিন্তু সেখানে রক্তের দাগ মিলেছে। এবং তারপরে সেখান থেকে তাকে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে কিন্তু টুকরো টুকরো করা হয়, এমনটাই পুলিশ সূত্রে খবর। অন্যদিকে খাটের নিচ থেকেও কিন্তু একটি ফাঁকা গ্লাভসের প্যাকেট পাওয়া গেছে। পুলিশ মনে করছে যে সেই গ্লাভস ব্যবহার করা হয়েছিল খুন করার সময়, তার কারণ যাতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্টস না পাওয়া যায় ঘর থেকে। এবং রান্নাঘর থেকে কিন্তু কোনো রকম রক্তের দাগ পাওয়া যায়নি, তার কারণ
পুলিশ বলছে যে রান্নাঘরটি পুরোপুরিভাবে পরিষ্কার করে ফেলা হয়েছিল, সেক্ষেত্রে রান্নাঘর থেকে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে দরজার কাছ থেকে কিন্তু একটি পায়ের ছাপ এবং সেই পায়ের ছাপের সাথে সাথে রক্তের নমুনা কিন্তু পাওয়া গেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং 13 তারিখে এই ঘটনা ঘটে এবং 13 তারিখে যখন এই হোটেলে আসেন, সেই সময় এই গেস্ট আবাসনে আসেন, তখনই কিন্তু তাকে সেখানেই একেবারে নান্টু যে কথা জানালো, অর্থাৎ এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ রক্তের নমুনা কিন্তু মিলেছে, সঙ্গে গ্লাভস মিলেছে, রান্নাঘরে নিয়ে গিয়ে পুরো কাণ্ড ঘটানো হয়। আসবো আমরা অতিথিদের সঙ্গে আলোচনায়, কিন্তু তার আগে আমরা শুনে নেব বাংলাদেশের মৃত সাংসদের মেয়ে, তিনি ঠিক কি জানিয়েছেন, তিনি কি বলেছেন। আমার বাবা হত্যার আমি বিচার পাই, কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়, সে বলেছে আম্মু আমি ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো। আপনি কাউকে সন্দেহ করছেন? আমি কাউকে সন্দেহ করছি না, কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই, তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করবো। আসবো আলোচনায়। অজয় বাবু, প্রথমে আপনার কাছে আসবো। এখনো পর্যন্ত যেটা তথ্য আপডেট পাওয়া যাচ্ছে, রক্তের নমুনা পাওয়া গিয়েছে সেই জায়গায়, দেও এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি, সেই জায়গায় মার্ডার, এটা এস্টাবলিশ করার জন্য এই যে রক্তের নমুনা পাওয়া যাওয়া, এটা ফরেনসিকের পরিভাষায় কতটা গুরুত্বপূর্ণ? রক্তের নমুনা সবসময় একটা ডেফিনিট সাইন, যা থেকে বুঝতে পারা যেতে পারে এই রক্তটা কার আর কি, মানে যিনি মারা গেছেন তার রক্ত অথবা যারা খুন করছে তার রক্ত। সেই রক্তের সোর্সটা যদি জানতে পারা যায় তাহলে সেটা পাওয়া যাবে। এই ক্ষেত্রে যেহেতু এখনও অবধি দেহের অংশগুলো পাওয়া যায়নি, সেই জন্যে এইখানে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিকে দিয়ে পরীক্ষা করানোটা খুব জরুরি। স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দিয়ে পরীক্ষা, এবং যেহেতু এটা আন্তর্জাতিক ব্যাপার, মানে বাংলাদেশের কেস, এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিকে দিয়েও পরীক্ষা করানো উচিত, যাতে ব্লাড গ্রুপ এবং ডিএনএ এগুলো করে জানতে পারা যেতে পারে যে তিনি কীভাবে হয়েছিলেন। আর এছাড়া হচ্ছে কুকুরের মাধ্যমে, কুকুরকে দিয়ে যে পরীক্ষাগুলো করা হয় সেগুলোও করতে পারা যেতে পারে। এখানে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যিনি এক্সামিনার, তিনি কেমিক্যাল এক্সামিনার এবং ভিসেরা রিপোর্ট যারা করেন তারা সমস্ত প্রত্যেকেই এখানে তাদেরকে দিয়ে করাতে হবে। ফিঙ্গারপ্রিন্টের খুব জরুরি ব্যাপার এখানে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কারা কারা ছিল সেটা যেমন প্রমাণ হবে, ভদ্রলোককে যিনি ছিলেন থেকে কীভাবে মারা হয়েছে পোস্টমর্টম করলে পরে তবেই জানতে পারা যাবে। একেবারে অজয় বাবু, আমাদের সঙ্গে থাকুন, আসবো আপনার সঙ্গে আলোচনায়। এবং তারই সঙ্গে যে তথ্যটা উঠে আসছে যে একাধিক ব্যক্তি কিন্তু এই পুরো বিষয়ে জড়িত ছিল, শুধু তাই নয়, যে হোটেলে তারা ওঠে সেখানে কি পরিচয় দিয়েছিল তারও তথ্য কিন্তু জি 24 ঘন্টা তুলে ধরেছে। দেখাবো আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের রিপোর্ট। নিউ মার্কেট থানা এলাকার যে হোটেলে তারা ছিল, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই হোটেলের রিসেপশনে। আমরা তাদের নাম স্পষ্ট করে দেখতে পাচ্ছি, তারা তাদের ঠিকানা হিসেবে বাংলাদেশের কুমিল্লার কথা জানিয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে 2 তারিখ অর্থাৎ 2/5/2024 সাল রাত 10:50-এ তারা এই হোটেলে চেক ইন করে। এখনও পর্যন্ত যেটা পুলিশ এবং সিআইডি সূত্র দাবি করছে, এই হোটেলের এই 12 এ ঘরে বসেই সমস্ত নাশকতা, সমস্ত চক্রান্তের পরিকল্পনা করেছিল এরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। সত্যজিৎ বাবু, একটু আগেই পিয়ালি যে কথা বললো, গতকালও আপনি পুরো বিষয়ে আলোচনায় ছিলেন, অর্থাৎ একাধিক লোক আগে থাকতে পরিকল্পনা করেছে। মূলত চক্রান্ত কিন্তু বহু আগে থাকতেই তৈরি করা হয়েছিল, শুধু তাই নয়, বাল্যবন্ধু সেটা করে দিয়ে দেশ ছাড়িয়ে বিদেশে গিয়ে এই মুহূর্তে অবস্থান করছে, কি বলবেন? ইয়েস, দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইনি হচ্ছেন 3 বারের একটা দেশের সংসদ এমপি, অর্থাৎ তার যে টোটাল বডি ওয়েট, সেই বডি ওয়েটটা সাংঘাতিক। এবং তিনি একজন বড় ট্রান্সপোর্ট বিজনেসম্যান ওখানে বাংলাদেশে। অটোমেটিক্যালি তার বিজনেস রাইভেলারি থাকতেই পারে, দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু যে কনস্পিরেসি যেটা হয়েছে, কনস্পিরেসিটা কোথায় হয়েছে? না বাংলাদেশে। ওরা যখন চক আউট করেছে, তারা বারবার এসে চক আউট করে দেখেছে এই জায়গায় আসবে, গাড়ি এখানে থামবে, গাড়ি এখানে ফ্ল্যাটে উঠবে, ফ্ল্যাটে থেকে এইখানে চাপ হবে, এখানে মারা হবে, রান্নাঘরটাকে ইউজ করা হবে। এই যে পরপর এটা টোটাল কনস্পিরেসি। এই কনস্পিরেসিটা কেন বাংলাদেশে কেন করলো না? কারণ ওরা বুঝতে পেরেছে যে এইখানে লিগ্যাল টার্মসের ব্যাপারটা আছে, কারণ যেখানে খুন হবে কেসটা কিন্তু সেই দেশে হবে।
এটা মাথায় রাখতে হবে, কারণ এই কেসটা কিন্তু বাংলাদেশে হবে না, তো বাংলাদেশের প্রমাণ করা যাবে না, কিন্তু এখানে যা কেস রেকর্ড হয়েছে নিউ টাউন পুলিশ স্টেশনে, পশ্চিমবঙ্গ থানা বিধাননগর কমিশনারেটে, এখানেই তার ইনভেস্টিগেশন হবে। সুতরাং বাংলাদেশ পুলিশ কিংবা বাংলাদেশের সরকার এখানে হয়তো সাহায্য করতে পারে, কিংবা ওদের রেঞ্জটার মধ্যে আসবে না, এটা এই লিগাল টার্মসটা ওদের মাথায় ছিল। আরেকটা জিনিস ওদের মাথায় ছিল, তারা ভেবেছিল হয়তো যে এটা যদি বাংলাদেশের এই ব্যাপারটা যদি এখানে কলকাতায় নিয়ে আসতে পারি, তাহলে আমরা নাও ধরা পড়তে পারি, সেই একটা চান্সও ছিল আর কি, যে আমাদের তো ওখানে কেউ চিনবে না, আমরা বাংলাদেশের কোথায় থাকি না থাকি কে চিনবে, আমরা কোন হোটেলে উঠেছি সেটাও চিনতে পারবে না। ইতিমধ্যে জি 24 ঘন্টা বাড়ি করেছে আপনার চ্যানেলে দুর্দান্তভাবে তদন্ত, মানে বকলমে পুলিশের তদন্তটাই বকলে করে ফেলেছেন। আচ্ছা, আরেকটা কথা বলা যাচ্ছে, দেখুন এই যে 2-5 তারিখে এসছে, অর্থাৎ 2 মে, আর ইনসিডেন্ট ওনা থেকে 13 তারিখে কভারেজ করছে, মানে পাক্কা এই যে 10টা দিন, এই 10টা দিন তারা কিন্তু বসে নেই, তারা প্রতিদিন ওটা চকট করেছে, তার সাথে গোপাল বিশ্বাসের মাধ্যমে কথাবার্তা হয়েছে, এই হয়েছে, তাকে কোথা থেকে তোলা হবে, কোন মহিলার মাধ্যমে তোলা হবে, প্রত্যেকটা জিনিস তাদের পুঙ্খানুপুঙ্খ করা হয়েছে। এবং একে মারার পর কিভাবে মারা হবে, সেই মারার পর যে পিস পিস করে কাটা হবে, অর্থাৎ কাটতে গেলে তো সামান্য ছুরি দিয়ে কাঁচি দিয়ে তো কাটা যাবে না, সুতরাং এমন মডার্ন উইপন্স আনতে হবে, যেই মডার্ন উইপন্সের মাধ্যমে খুব দ্রুত সূক্ষ্মভাবে কাটা যায়, এবং সেখানে কোনো যেন শব্দ না হয় বেশি, কারণ মাথায় রাখতে হবে এখানে বেশি শব্দ হলেই পাশের বাড়িতে শব্দ যেতে পারে। আরেকটা কথা যেটা আমি, আমাদের ফরেন্সিক স্যার রয়েছেন ওখানে, যেটা যে মাথাটা কিভাবে করেছে, আমার খুব একটা এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। সত্যজিৎবাবু, আমরা জানার চেষ্টা করব, অজয়বাবু আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে একটু আগেই যে কথা বারবার করে চলে এলো যে মূলত কোথা থেকে কোথায় যাওয়া হবে, অ্যাপ ক্যাবের প্রসঙ্গ চলে এসছে, এ নিয়েও ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছে জি 24 ঘন্টার প্রতিনিধি, দেখাবো। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় ইতিমধ্যেই অ্যাপ ক্যাব চালককে আটক করা হয়েছে, এবং তার পাশাপাশি যে অ্যাপ ক্যাবে করে আততায়ীরা পালিয়েছিল সেই অ্যাপ ক্যাবটিও বাজেয়াপ্ত করা হয়েছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে 14 তারিখ 15 তারিখ যে এই সাংসদের দেহাংশ সেগুলিকে বিভিন্ন জায়গায় ফেলে আততায়ীরা, এবং তারপরে যে 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেখানে যে নমুনা পড়েছিল সেগুলো নষ্ট করে এই আততায়ীরা। তারপরে 18 তারিখ আমানুল্লাহ এবং তার সঙ্গে এক মহিলা সঙ্গী, তারা কিন্তু এই অ্যাপ ক্যাবে করে বেরিয়ে যায়, এবং সেই ছবি কিন্তু সিসিটিভি ক্যামেরায় পাওয়া যায়। কোথায় তারা নেমেছিল সেই বিষয়ে জানার জন্য কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সাথে নান্টু রিপোর্ট, নিউ টাউন। আর এই পুরো ঘটনায় অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো দ্বন্দ্ব কিন্তু রয়েছে, কোথায় আমরা জানার চেষ্টা করব অতিথিদের সঙ্গে কথা বলে, কিন্তু তার আগে নিয়ে নেব বাংলা এট 5 একটা বিরতি। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত বাংলা এট 5-এ। বাংলাদেশের সাংসদের দেহ টুকরো টুকরো করে খুনের ঘটনায় নিয়ে আলোচনা করছি। অজয় বাবু, যে প্রশ্নটা এক্ষেত্রে উঠে আসছে, কি ধরনের শার্প ওয়েপেন ব্যবহার করা হয়ে থাকতে পারে যে কারণে এরকম ভাবে টুকরো করা হলো? সঙ্গে সত্যজিৎ বাবুর একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। সত্যজিৎ বাবু। হ্যাঁ স্যার, একটা জিজ্ঞাসা করছি যে যখন মাথাটা কাটা হলো, মাথাটা যদি কেউ কাটে শার্প কাটিং উইকেন দিয়ে, সেটা কি পিস করা সম্ভব? মাথার ওজনই তো সবচেয়ে দেহের মধ্যে সবচেয়ে বেশি, এটাই তো আমরা স্যার জেনে এসেছি। এই ব্যাপারে যদি একটু বলেন, মানে মাথাটা সম্বন্ধে। বলুন অজয় বাবু, বলুন কি ধরনের শার্প ওয়েপেন ব্যবহার করা হয়ে থাকতে পারে এই ধরনের ঘটনার ক্ষেত্রে? সময় চলে যাচ্ছে। আমরা আবার অজয় বাবুর সঙ্গে যোগাযোগ করব। সত্যজিৎ বাবু, যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে তিনি নিশ্চয়ই এসেছিলেন এখানে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার ক্ষেত্রে প্রশ্ন কোথায় কোথায় উঠছে? কোথাও তো পুলিশের কাছেও পুরো বিষয় ইনফর্ম করা ছিল, নিশ্চয়ই ভারত সরকারের কাছেও তো ইনফর্ম করা ছিল। দেখুন, যারা এমপি হন তারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, আমাদের সাধারণ পাসপোর্ট নয়, তাদের পাসপোর্টের গুরুত্ব অনেক বেশি।
কোনো একজন বিদেশি এমপি যদি ভারতবর্ষে ঢোকেন তাকে যদি অফিসিয়ালি আসেন তাহলে তাকে MHA-কে জানাতে হয়, মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এবং যেই রাজ্যে যাচ্ছেন সেখানকার আইবি জানবেন এবং স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা জানবেন, এবং সে কোথায় থাকছেন না থাকছেন পুঙ্খানুপুঙ্খ সুনির্দিষ্ট থাকে। উনি যদি সুরক্ষা চান, সিকিউরিটি চান, তাকে সিকিউরিটির ব্যবস্থাও করা হয়। তাহলে আততায়ীরা কতটা গভীরে গিয়ে চিন্তা করেছিল কি, যে কারণে হোয়াটসঅ্যাপেও কিন্তু অন্য বার্তা দেওয়া হয়েছিল এবং বারবার গাড়ি পরিবর্তনের বিষয়ে চলে এসেছিল। না, যেটা বলতে চাইছি যে এই যে যিনি মারা গেছেন এমপি সাহেব, তিনি কিন্তু সাধারণভাবে আসেননি, তিনি গেদে সীমান্ত দিয়ে এসছেন। জেনারেলি যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার, একটা এমপি, তিনবারের এমপি, যার কোটি কোটি টাকার মালিক, সে জেনারেলি রিক্সা করে ওই গেদে সীমান্ত দিয়ে কেউ আসে না। গেদে সীমান্ত দিয়ে যারা আসে তাদের খুব ব্যাড রেকর্ড থাকে, যারা স্মাগলার, ড্রাগ, সোনা, এইসব তারা গেদে সীমান্ত ইউজ করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই তুলছেন। অজয় বাবুর কাছে যাবার একবার, অজয় বাবু, যে প্রশ্নটা উঠে আসছে, কি ধরনের শার্প ওয়েপেন ব্যবহার করা হয়ে থাকতে পারে দেহ টুকরো টুকরো করার ক্ষেত্রে? আমরা নিশ্চয়ই এই ব্যাপারে জানার চেষ্টা করবো। অজয়বাবুর সঙ্গে আমরা কোনো কারণে যোগাযোগ করে উঠতে পারছি না এই ব্যাপারে। আর সত্যিবাবু, ঠিক এই জায়গাতে আপনি যেটা বলছিলেন যে কেন এই ধরনের রাস্তা, এই ধরনের রুট ব্যবহার করা হলো, এটাও কি তার মানে আততায়ীরা খোঁজ রেখেছিল বলেই পুরো বিষয়ে তারা করলো বা ছক করলো? চক আউট তো বাংলাদেশ থেকে হয়েছে, এবং তারা জানে যে উনি এই এমপি সাহেব কিন্তু অনেকবারই ভারতবর্ষে এসছেন। উনি একসময় যে কোনোভাবে, আমি ডিটেলসটা বলছি না যদিও ওপেন টিভিতে, নদিয়াতেও উনি একবার এসেছিলেন, পালিয়ে এসেছিলেন বাংলাদেশ থেকে অন্য কারণে, কিন্তু ওখানে উনি ওয়ান্টেড ছিলেন। তো উনি পশ্চিমবঙ্গর প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকা সম্বন্ধে ওনার সম্পূর্ণ ধারণা ছিল, যার যিনি একটা কমন জিনিস বলছি, যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার, যার একটা 3বারের এমপি, সে কি এইসব হোটেলে, এইসব যেখানে NKD এর যেটা নয় সেই সব জায়গার হোটেলে এসে ওঠে? তাকে লোভ দেখানো হয়েছে, প্রলোভন দেখানো হয়েছিল, এবং ওই টোপ দিয়ে, মহিলার টোপ এবং অন্যান্য কিছু টোপ, ব্যবসায়িক টোপ, এই দিয়ে তাকে আনা হয়েছিল। অনেকগুলো প্রশ্ন, এবং সেই জায়গায় টোপ শুধু নয়, চক্র কিরকম ভাবে কাজ করেছে, কারা কারা সঙ্গে ছিল আগে থাকতে পরিকল্পনায়, আর কাদের মাথা ছিল, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তরের খোঁজে কিন্তু আমরাও রয়েছি। একেবারে এই ঘটনার সামনে আসার পর থেকে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও আলোচনা করে চলেছি। আমাদের অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অবশ্যই চোখ রাখুন জি24 ঘন্টায় আরো অন্যান্য খবরের জন্য। আর এরপর বিরতির পর দেখুন লোকসভা লোকাল বিষ্ণুপুর। চোখ রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।